নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, বেতিয়া ও সীতামারি। বিহারের উত্তর পশ্চিম প্রান্তে হিমালয়ের পাদদেশে চম্পারণ জেলা অবস্থিত। চম্পারণের প্রাচীন নাম চম্পক অরণ্য। গণ্ডক নদ হিমালয় হইতে অবতীর্ণ হইয়া এই জেলার মধ্য দিয়া প্রবাহিত হইয়াছেন। গণ্ডকের অপর নাম শালগ্রামী বা নারায়ণী। নদীগর্ভে বহু সংখ্যক শালগ্রাম শিলা পাওয়া যায় বলিয়া ইহার নাম শালগ্রামী। পুরাকালে চম্পক অরণ্য নিবিড় বনসমাচ্ছন্ন ছিল। এখানে বহু সংখ্যক ঋষিমুনি নিভৃত বাস করিতেন। বেদের আরণ্যক অংশ এখানে রচিত হইয়াছিল। এইরূপ প্রবাদ আছে। চম্পারণ জেলার সদরের নাম মতিহারি। সুদীর্ঘ জলাশয়ের তীরে ক্ষুদ্র নগরটি অবস্থিত। নগরের গৃহ, উদ্যান এবং মন্দিরগুলি জলমধ্যে প্রতিফলিত হইয়া ঝলমল করে। এজন্য ইহার মতিহারি নাম সার্থক হইয়াছে। মতিহারি জেলার সদর বটে, কিন্তু মতিহারি অপেক্ষা বেতিয়া নগর অনেক বড় এবং বেতিয়ার স্বনামখ্যাত রাজবংশের রাজধানী বলিয়া সমধিক প্রসিদ্ধ। বেতিয়া চম্পারণ জেলার একটি মহকুমা। বেতিয়ার জমিদারির বাৎসরিক আয় 25-26 লক্ষ টাকা। সম্পত্তির অধিকাংশ ইংরেজ কুঠিয়ালদিগকে বন্দোবস্ত করিয়া দেওয়া হইয়াছে। বেতিয়া রাজগণ ভূমিহার ব্রাহ্মণ বংশীয়। বেতিয়ার শেষ মহারাজ স্যার হরেন্দ্র কিশোর সিংহের মৃত্যুর 2-3 বৎসর পর হইতে জমিদারি কোর্ট অব ওয়ার্ডের তত্ত্বাবধানে রহিয়াছে। মহারানী প্রকৃতিস্থ নহেন বলিয়া গভর্নমেন্ট প্রচার করিয়াছেন। কিছুদিন পূর্বে লাট সাহেবের সভাতে এই বন্দোবস্ত সন্তোষজনক নহে বলিয়া এ বিষয়ে অনুসন্ধান করিবার জন্য একটি মন্তব্য গৃহীত হইয়াছিল, কিন্তু লাট সাহেবের অনুমোদন না হওয়াতে মন্তব্য অনুসারে কার্য হয় নাই। মহারানী নিঃসন্তান। তিনি বেতিয়াতে থাকেন না, সচরাচর প্রয়াগে থাকেন। বেতিয়াতে রাজার একটি স্কুল আছে। রাজার হাসপাতালটি খুব বড় এবং বহু উন্নত প্রণালীর বৈজ্ঞানিক যন্ত্র সমন্বিত। পাটনা ব্যতীত এ প্রদেশে এত বড় হাসপাতাল আর নাই। বেতিয়াতে বৈদ্যুতিক কারখানা আছে। সেখান হইতে রাজবাড়ি, হাসপাতাল এবং কয়েকটি রাজপথ ও ইংরেজ কর্মচারীর গৃহে বিদ্যুৎ সরবরাহ হইয়া থাকে। বেতিয়া নগরে বহু সংখ্যক দেবালয় আছে। কতকগুলি মন্দিরের গঠন নৈপুণ্য অতি মনোহর। বলা বাহুল্য, মন্দিরগুলি বেতিয়া রাজগণ কর্তৃক নির্মিত হইয়াছিল। নগরের পার্শ্ব দিয়া চন্দ্রাবতী নদী প্রবাহিতা। এককালে এই নদীতে যথেষ্ট জল থাকিত এবং সর্বদা নৌকা চলিত। এক্ষণে অযত্নে নদী অতিশয় সংকীর্ণা। প্রবাহ শৈবাল সমাচ্ছন্ন। শীর্ণকায়া, ছিন্ন বসন পরিহিতা দরিদ্রা রমণীর ন্যায় নগরের এক পার্শ্বে পড়িয়া রহিয়াছে। বেতিয়া হইতে 3 মাইল দূরে গণ্ডক নদের একটি পরিত্যক্ত প্রবাহ আছে। ইহাকে উদয়পুরের হ্রদ বলে। প্রচলিত ভাষায় হ্রদের নাম মন। জলাশয়টি 3-4 মাইল দীর্ঘ, অতিশয় গভীর এবং সুমিষ্ট স্বচ্ছ জলে পরিপূর্ণ। হ্রদে মধ্যে মধ্যে কুম্ভীর দেখা যায়। হ্রদের মধ্যস্থলে একটি দ্বীপ আছে। শীতকালে ইংরেজগণ এই হ্রদের তীরে শিকার খেলিতে যান। হ্রদের তীরে জঙ্গলের মধ্যে হরিণ দেখিতে পাওয়া যায়। নীলগাই নামক এক জাতীয় হরিণ এখানে থাকে। শীতাগমে যখন হিমালয়ের ওপর অতিরিক্ত বরফ পড়ে, তখন মানস সরোবরের হংসগুলি দলে দলে পাহাড় ছাড়িয়া দক্ষিণ দিকে উড়িতে থাকে।
উদয়পুরের হ্রদ তখন এই সকল মানুষ বিহারী হংস সমাচ্ছন্ন হইয়া যায়। হংসগুলির গলদেশ লোহিত বর্ণের, এই জন্য তাহাদের নাম লালস্বর। শীতকালে হ্রদের জল লালস্বরগুলিতে লাল হইয়া যায়। বেতিয়া হইতে 14 মাইল দূরে লউরিয়া নামক গ্রাম আছে। এই গ্রামের নিকটে একটি অশোক স্তম্ভ বর্তমান। স্তম্ভটিকে স্থানীয় লোকে ভীমসেনের লাঠি বলিয়া থাকে। লাঠি বা লগুর শব্দের অপভ্রংশ হইতে গ্রামের নাম লউরিয়া হইয়াছে। স্তম্ভটি অনুমান 25 হাত উঁচু, ব্যাস 2 হাত। স্তম্ভদেহ একটিমাত্র প্রস্তর নির্মিত। ইহার ওপর পদ্মাকারে উৎকীর্ণ একখণ্ড প্রস্তর নিম্নমুখে অবস্থিত। ইহার পর একটি বৃত্তাকার বেদী, বেদীর ওপর একটি সিংহ মূর্তি। বেদীর চারিপাশে খাদ্য সংগ্রহ নিরত হংস মূর্তি সকল উৎকীর্ণ রহিয়াছে। সিংহের মুখের কিয়দংশ ভাঙিয়া গিয়াছে। নিচে স্তম্ভের গায়ে একটি গোলার চিহ্ন। গোলার আঘাতে উপরবর্তী সিংহমূর্তি কিয়ৎ পরিমাণে স্থানচ্যুত হইয়া সরিয়া বসিয়াছে। এতদ ভিন্ন স্তম্ভটির অপর কোনো ক্ষতি হয় নাই। জনপ্রবাদ এই যে ঔরঙ্গজেবের সময়ে স্তম্ভের ওপর গোলা নিক্ষেপ করা হইয়াছিল। স্তম্ভের ওপর ফার্সি ভাষায় ঔরঙ্গজেবের নাম এবং সন 1071 অর্থাৎ 1660 খ্রিস্টাব্দ খোদিত আছে। অন্যান্য অশোক স্তম্ভের ন্যায় এই স্তম্ভের ওপর উৎকৃষ্ট পালিশ বর্তমান রহিয়াছে। সুদীর্ঘ 2000 বৎসর ধরিয়া বৃষ্টি, বায়ু এবং ধূলিতে সে সুন্দর পালিশের কিছুই ক্ষতি করিতে পারে নাই। স্তম্ভের ওপর অশোকের অনুশাসন উৎকীর্ণ আছে। অনুশাসনের পালি অক্ষরগুলি অতিশয় সুস্পষ্টরূপে বিদ্যমান রহিয়াছে। স্তম্ভের চারিদিকে আজকাল রেলিং দিয়া ঘেরা হইয়াছে। প্রতি বৎসর এই স্থানে একটি মেলা বসিয়া থাকে। অশোক স্তম্ভ হইতে প্রায় 1 মাইল দূরে একটি বৃহৎ ভগ্নস্তূপ আছে। তাহা নন্দনগড় নামে পরিচিত। স্তূপটি প্রায় 60 হাত উচ্চ। স্তূপের ওপর নিবিড় জঙ্গল হইয়াছে। জঙ্গলের মধ্য দিয়া স্তূপের শিরদেশে উঠিবার সংকীর্ণ পথ। বন্য গুল্মগুলি পথের ওপর তাহাদের কণ্টকময় বাহু প্রসারিত করিয়া দিয়াছে। স্তূপটি ভগ্ন ইষ্টকখণ্ডে পরিপূর্ণ। কিছু দূর আরোহণ করিয়া অল্প একটু সমতল পৃষ্ঠ। তাহার পর পুনরায় অল্প পথ আরোহণ করিয়া স্তূপ শীর্ষে উপস্থিত হওয়া যায়। এই স্থানটি একটি বিপুলকায় প্রাসাদের শিরোভাগ বলিয়া বোধ হইল। এখান হইতে চারিদিকের বৃক্ষাবৃত বনভূমি এবং শস্যক্ষেত্রগুলি অতিশয় রমণীয় দেখাইতেছিল। প্রত্নতত্ত্ববিদগণ অনুমান করেন যে ইহা একটি বৌদ্ধস্তূপ ছিল। কেহ কেহ বলেন বুদ্ধদেবের দেহাবশিষ্ট ভস্মরাশির ওপর যে প্রসিদ্ধ স্তূপ নির্মিত হইয়াছিল ইহাই সেই স্তূপ। বৌদ্ধ গ্রন্থে লিখিত আছে যে বুদ্ধদেবের মহাপরিনির্বাণের পর তাহার দেহ অগ্নিস্বাৎ করা হইয়াছিল। অগ্নিদাহের পর যে অস্থিগুলি অবশিষ্ট ছিল তাহা 8 ভাগ করা হয়। পিপ্পলি বান্নার মৌর্যগণ 1 ভাগ চাহিয়া আনিতে দুধ পাঠাইয়াছিল, কিন্তু দুধ যখন কুলিনা রাতে উপস্থিত হইল তখন অস্থি সকল বিতরিত হইয়া গিয়াছে। দুধ বিষণ্ণ হৃদয়ে চিতা ভস্যগুলি মাত্র সংগ্রহ করিয়া ফিরিয়া আসিল। এই ভস্যগুলির ওপর সুবৃহৎ স্তূপ নির্মিত হইয়াছিল। ওয়ান চোয়াং তাহার ভ্রমণ কাহিনীতে এই স্তূপের বর্ণনা করিয়াছেন। এই স্তূপটি নন্দনগড়ের ভগ্নস্তূপ কিনা তাহা এখনও নির্ধারিত হয় নাই। এখানকার লোকপ্রবাদ এই যে এখানে জনক রাজার ভগিনীপতি বাস করিতেন। জনক মহিষীর ননদের বাসস্থান বলিয়া ইহার নাম ননদগড় বা নন্দনগড় হইয়াছে। লউরিয়া গ্রামের নিকট নন্দনগড় ব্যতীত আরও কয়েকটি ক্ষুদ্রতর স্তূপ আছে। সেগুলি অত্যন্ত কৌতূহলোদ্দীপক। এই ছোট স্তূপগুলি সংখ্যায় 15টি। স্তূপগুলি 3টি সারিতে নির্মিত হইয়াছে। প্রত্যেক সারিতে
5টি করিয়া স্তূপ আছে। একটি সারি পূর্ব পশ্চিমে লম্বা। এই সারিটির পূর্ব প্রান্তের নিকটে অশোক স্তম্ভটি নির্মিত হইয়াছে। এই সারিটির পশ্চিমে উত্তর দীর্ঘলম্বা অপর 2টি সারি। স্তূপগুলি মৃত্তিকা নির্মিত, কিন্তু সেই মৃত্তিকা চতুষ্পার্শ্ববর্তী ভূমির মৃত্তিকা হইতে অত্যন্ত বিভিন্ন প্রকৃতির। স্তূপের মৃত্তিকা হরিদ্রা বর্ণের এবং দৃঢ়। নিকটের ভূমির মৃত্তিকা শ্বেতবর্ণ এবং ধূলিবহুল। স্তূপের মৃত্তিকার মধ্যে বহু সংখ্যক ক্ষুদ্র উপলখণ্ড পাওয়া গিয়াছে। তাহা হইতে মনে হয় যে এই মৃত্তিকা গণ্ডক নদের গর্ভ হইতে আহৃত হইয়াছে। গণ্ডক নদ এক্ষণে এখান হইতে 10 মাইল দূরে অবস্থিত। পূর্বে হয়তো কাছে ছিল। স্তূপগুলির কোনোটি ছোট, কোনোটি কিছু বড়। ইহাদের উচ্চতা 20 হইতে 50 ফিটের মধ্যে। ইহাদের নিম্নভাগ গোলাকার। উপরের দিকে ইহারা ক্রমশ সংকীর্ণ হইয়া গিয়াছে। এই স্তূপগুলি কিসের, এ বিষয়ে বহু আলোচনা হইয়াছে। কেউ কেউ মনে করেন এগুলি বৌদ্ধ চৈত্য, কিন্তু অপর প্রত্নতত্ত্ববিদগণ মনে করেন যে এগুলি মৃত ব্যক্তির স্মরণার্থ বৌদ্ধ যুগের বহুকাল পূর্বে নির্মিত হইয়াছিল। এখানে একটি রৌপ্য মুদ্রা পাওয়া গিয়াছিল। তাহার তারিখ খ্রিস্টপূর্ব 1000 বৎসর বলিয়া অনুমিত হয়। অপর একটি স্তূপের মধ্যে খনন করিয়া একটি লৌহ নির্মিত শবাধারের মধ্যে মনুষ্য কঙ্কাল পাওয়া গিয়াছে। ডাক্তার ব্লক আরও কয়েকটি স্তূপ খনন করিয়াছিলেন। 2টি স্তূপের মধ্যে মনুষ্য কঙ্কাল এবং ক্ষুদ্র সুবর্ণ পত্রের ওপর স্ত্রী মূর্তি পাওয়া গিয়াছে। ডাক্তার ব্লক অনুমান করেন যে সূত্র গ্রন্থে মৃত ব্যক্তির স্মরণার্থ যে শ্মশানচিতা নির্মাণ করিবার উল্লেখ আছে, এই স্তূপগুলি তাহারই নিদর্শন। আমার স্মরণ হয় যে এই ক্ষুদ্র স্ত্রী মূর্তি কলিকাতা জাদুঘরে রক্ষিত হইয়াছে। প্রভেদের মধ্যে শ্মশানচিতাগুলি মনুষ্যদেহের ন্যায় উচ্চ হইবার কথা, কিন্তু এগুলি তদপেক্ষা অনেক বড়। সুদূর অতীতের এই সকল নিদর্শন দেখিয়া শীতের অপরাহ্নে আমরা বেতিয়া অভিমুখে ফিরিয়া চলিলাম। ক্ষেত্রে কোথাও অরহর বা ইক্ষু উৎপন্ন হইয়াছে, কোথাও হরিদ্রা ও তিলের চাষ হইয়াছে, কোথাও বা সোনালী রঙের সরিষা পুষ্প মন্দ বায়ুতে আন্দোলিত হইতেছে। এক সময় ইহা সমৃদ্ধিশালী জনপদ ছিল। তখন বিদেহগণ এখানে রাজত্ব করিতেন। তারপর বৌদ্ধ নরপতিগণ এখানে কীর্তিস্তম্ভ নির্মাণ করিয়াছিলেন। আজ ক্ষেত্রের মধ্যে ওই যে সব কৃষক কাজ করিতেছে, অপর্যাপ্ত মলিন বসন, রুক্ষ কেশ, শীর্ণকায়, উহারা সেই অতীত সমৃদ্ধির কথা সম্পূর্ণরূপে বিস্মৃত হইয়াছে। বেতিয়া হইতে সীতামারি যাইতে হইলে নরকটিয়াগঞ্জে গাড়ি বদলাইতে হয়। সীতামারি মজফ্ফরপুর জেলার অন্তর্গত একটি মহকুমা। ইহা লক্ষণদেই নদীর পশ্চিম তীরে অবস্থিত। প্রবাদ এই যে এখানে সীতাদেবী ক্ষেত্রের মধ্যে রাজর্ষি জনক কর্তৃক আবিষ্কৃতা হইয়াছিলেন। জানকী কুণ্ড নামে একটি কুণ্ড সেই স্থান নির্দেশ করিতেছে। এই কুণ্ডটি জনক নাকি স্বয়ং নির্মাণ করিয়াছিলেন। কুণ্ডের চারিদিক বাঁধানো, কিন্তু কুণ্ডের জল অতিশয় অপরিষ্কার। কুণ্ডের নিকটে একটি প্রাচীন মন্দির আছে। মন্দিরের মধ্যে সীতা, রাম ও লক্ষ্মণের মূর্তি। মূর্তিগুলি কৃষ্ণপ্রস্তর নির্মিত, মাত্র মুখ ও বক্ষ পর্যন্ত আছে। মূর্তিগুলি দেখিয়া প্রাচীন বলিয়া বোধ হয়। প্রবাদ এই যে জনক কর্তৃক এই বিগ্রহগুলি স্থাপিত হইয়াছিল ও মন্দির নির্মিত হইয়াছিল। কালক্রমে স্থানটি বিস্মৃত ও পরিত্যক্ত হইয়াছিল। প্রায় 5000 বৎসর পূর্বে একজন সাধু অযোধ্যা হইতে এখানে আসেন এবং ঐশী প্রেরণায় স্থানটি আবিষ্কার করিয়া জঙ্গল কাটিয়া জঙ্গলে বাস করিতে থাকেন। মন্দিরটি অনুচ্চ। ইহার দ্বারদেশ ও সিংহাসন রৌপ্যমণ্ডিত। প্রাঙ্গণে মহাদেব, গণেশ ও হনুমানের 3টি স্বতন্ত্র ক্ষুদ্র মন্দির আছে এবং বীরবল দাস প্রভৃতি সাধুর সমাধি আছে।
নিকটে আরও কয়েকটি আধুনিক মন্দির আছে। বাজারে কতকগুলি বড় বাড়ি ও দোকান দেখিলাম। স্থানটি বর্ধিষ্ণু। সীতামারি হইতে মজফ্ফরপুর ৩৬ মাইল পথ। মন্দিরাদি দর্শন করিয়া আমরা মজফ্ফরপুর রওনা হইলাম। উভয় পার্শ্বে দিগন্ত বিস্তৃত উর্বর ভূমি। ক্ষেত্রে অরহর, সরিষা, ইক্ষু, ধান্য প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মিয়াছে। স্থানে স্থানে নীলকুঠি, চিনির কল প্রভৃতি দেখা যাইতেছে। ইদানিং সেগুলি ইংরেজ জমিদারি কুঠি হইয়াছে। চারিদিকে ক্ষেত্রের শস্য সম্পদ এবং ক্ষেত্রবিষ্টিত কুটিরগুলির এবং কুটিরবাসীদের অত্যন্ত পরিস্ফুট একান্ত নিঃস্বতা বড়ই আশ্চর্য। মলিন বসন পরিয়া কৃষক রমণীগণ ক্ষেত্রের মধ্যে কাজ করিতেছিল। মোটরের শব্দ পাইয়া তাহাদের ক্লান্ত বিষণ্ণ চক্ষু দুইটি আমাদের দিকে তুলিয়া ধরিল। তৈল সম্পর্কহীন রুক্ষ কেশ চোখের উপর আসিয়া পড়িল। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত এই অতিশয় উর্বর ভূমিতে পরিশ্রম করিয়া ইহারা পেট ভরিয়া খাইতে পায় না। ক্ষুধায় কাতর শিশু সন্তানের রোদন নিবারণ করিতে মুখে খাদ্য তুলিয়া দিতে পারে না। শীতের সময় একখণ্ড বস্ত্র গায়ে তাহাদের দিতে পারে না। কে সেই সমস্যার মীমাংসা করিবে?